আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। পূর্ব বিরোধের জেরে রাজধানীতে এনসিপির মতবিনিময় সভাস্থলের বাইরে দু গ্রুপের সংঘর্ষ, আহত 2 কর্মী হাসপাতালে। জোটের প্রার্থীকেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, এমন আরপিও সংশোধনে একমত নয় বিএনপি। নির্বাচন করলে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে মন্তব্য। গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বড় প্রতিবেশীদের ছায়ায় বাংলাদেশ মনোযোগ পায় না বললেন ঢাকায় মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন। জামায়াতে ইসলামী ৭১ ও ২৪কে ধারণ করেই রাজনীতি করছে দাবি। অতীত ভুলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। এবং গাইবান্ধায় এসআইকে হেনস্থার অভিযোগে এসপি ও ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তে আদালতের নির্দেশ। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রথমবারের মতো শিশুদের বুকার পুরস্কার দেওয়ার ঘোষণার খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। পূর্ব বিরোধের জের ধরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। রাজধানীর এপি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এতে এনসিপির 2 কর্মী আহত হয়। আহত 2জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আছেন তাফিমুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তাফিমুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানান। আমি যদি একবারই সর্বশেষ পরিস্থিতি বলি তাহলে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে সমন্বয় সভা সেটি কিন্তু এখনো চলছে। এখন হচ্ছে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বংশাল, ঢাকার যে বংশাল থানা রয়েছেন, এই থানার যে নাগরিক পার্টির যে কমিটি রয়েছেন, পূর্বের কিছু তাদের অর্থে দেনা নিয়ে অভিযোগ ছিল। সেই অভিযোগগুলো কিন্তু নাগরিক পার্টির যে যারা রয়েছেন উত্তরের যে দক্ষিণ এবং উত্তরের যে সমন্বয়ক রয়েছেন সারিয়ার এবং হচ্ছে উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছেন সাজিদ আলম, তিনাকেও কিন্তু অভিযোগগুলো জানানো হয়েছিল, কিন্তু কোনো প্রকার সেগুলো থেকে শুরু না হয় আজকে যে উত্তর এবং দক্ষিণের যে সমন্বয়ক সভা রয়েছেন শাহবাগের যে আবু সাইদ কনভেনশন সেন্টার, সাবেক শেখ ফজলুদ্দিন কনভেনশন সেন্টার, সেই কনভেনশন সেন্টারে সমন্বয় সভা, সেই সমন্বয়ক সভার কিন্তু ৩য় তলায় 2 গ্রুপে কিন্তু সংঘর্ষ মারামারি কিন্তু বেড়ে গেছিল। আমরা যেটা দেখেছি যে তারা এক প্রকার হেলমেট যার কাছে যেভাবেই ছিল না কেন সেভাবেই তারা কিন্তু হাতাহাতি করেছে। এতে করে একজনের মাথা ফেটে আমরা দেখেছি, আরো একজনও গুরুতর আহত হয়েছে। তাদেরকে এনসিপি নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে গেছে। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলেছিলেন যে বেশ কয়েকবার এই বিষয়গুলো নিয়ে সমাধান করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো সমাধান না আসায় কিন্তু এই বিরোধটা চরম আকার ধারণ করেছে। এখন পর্যন্ত সমন্বয় সভা চলছে, সেখানে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারাও বক্তব্য দিচ্ছেন। এই ছিল কনভেনশন সেন্টার থেকে সর্বশেষ। তাফিমুল, আপনাকে ধন্যবাদ। বিতর্কিত উপদেষ্টাদের দ্রুত বিদায় জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বিকেলে শহীদ মিনারে 8 দফা দাবিতে সমাবেশ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সমাবেশে সাইফুল হক দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, উপদেষ্টাদের কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে রয়েছে। যেসব উপদেষ্টার কারণে সরকার প্রশ্নবিদ্ধ হয়েছেন, সরকারের ব্যাপারে মানুষ সমালোচনা করছেন, সরকারকে পক্ষপাতমূলক আচরণের জন্য যারা দায়ী করছেন, উচিত হবে সরকারের কাল বিলম্ব না করে আমাদের উপদেষ্টাদেরকে সসম্মানে তাদেরকে বিদায় দেওয়া, প্রয়োজন বোধে ছোট আকারে উপদেষ্টা মণ্ডলী পুনর্গঠন করা।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে দেশি বিদেশি কোনো ধরনের চাপ নেই। নির্বাচন কমিশনই বারবার বলেছে আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারে না। পাশাপাশি সবাই বলছেন 24 জুলাই আগস্টে যারা শত শত ছাত্র সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে তাদের নির্বাচন করার কোনো সুযোগ থাকতে পারে না। শুক্রবার মাগুরার নবগঙ্গা নদীর তীরে জুলাই আগস্ট স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নেই। আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ইলেকট্রাল প্রসেসে ফিরিয়ে আনে, বরং সবাই বলছেন, অবাক হচ্ছেন যে এত বড় খুন করেছে তারা, এত বড় হত্যাযজ্ঞ করেছে, 16, 17, 18 এই বয়সী ছিল, তাদেরকে খুন করেছে। কিন্তু দেখেন তাদের মধ্যে তো কোনো তারা তো অনুতপ্ত না। তো এই জন্য কোনো ইভেন বিদেশি যারা তারাও তাদের বিষয় তো বলছে না, দিয়ে তারা আরো অবাক হচ্ছে যে এখনো পর্যন্ত এরা কোনো রিমোটস বা অনুতপ্ত হচ্ছে না। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে জাতীয় নির্বাচন কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সিনেটে অনুষ্ঠিত শুনানিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন আরও বলেন, একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। নাফিস ইফতেখারের রিপোর্ট। 2 সেপ্টেম্বর কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়ম অনুযায়ী মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয় এবং সেখানে শুনানি হয়। শুনানি শেষে সিনেট অনুমোদন দিলে রাষ্ট্রদূতের নিয়োগ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটিতে শুনানিতে অংশ নেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। বক্তব্যের শুরুতে ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ দেন। ঢাকায় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদন পেলে তিনি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতি এবং স্বার্থ এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছেন বলে উল্লেখ করেন। Often referred to as one of the new Asian tigers, Bangladesh shows significant economic potential. If confirmed, I will work to promote opportunities for U.S. business, reduce trade barriers in the trade deficit, and strengthen U.S.-Bangladesh economic ties. ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, বাংলাদেশ বিষয়ে তার অভিজ্ঞতা 2 দশকের বেশি। ফলে বাংলাদেশের গুরুত্ব এবং দেশটিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ভালো বোঝেন তিনি। কৌশলগত অবস্থান বাংলাদেশকে একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার করে তুলেছে। ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, 2024 সালের গণ অভ্যুত্থানে 15 বছরের ক্ষমতাসীন সরকারের পতনের পর বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ এক পর্বে রয়েছে। Bangladesh's strategic location makes it an important participant in an open, secure, and prosperous Indo-Pacific region. Bangladesh is also at a pivotal point. Student-led protests in August 2024 brought down a government that had been in power for 15 years. The people of Bangladesh will go to the polls early next year, the country's most consequential election in decades, to choose a new government and a new path forward. বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যের কথা জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন। নাফিস ইফতেখার, চ্যানেল আই। আসন্ন সংসদ নির্বাচনের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় 6 লাখ সদস্য প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বিশেষ সাক্ষাৎকারে চ্যানেল আইকে তিনি বলেন, ইতোমধ্যে অধিকাংশ সদস্য নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণা হলে 2-3 দিনের সামগ্রিক প্রশিক্ষণ দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বাহিনীর সাধারণ স্বেচ্ছাসেবক সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের জন্য 21টি খাতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান বাহিনীর মহাপরিচালক। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথা বলছে অন্তর্বর্তী সরকার। নির্বাচন কমিশন জানিয়েছে, এবার সংসদ নির্বাচনে সেনাবাহিনীর 1 লাখ, পুলিশের 1.5 লাখ সদস্যের পাশাপাশি প্রায় 6 লাখ আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ নিচ্ছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। বাহিনীর মহাপরিচালক জানান, সর্বোচ্চ সতর্ক থেকে নির্বাচনী দায়িত্ব পালনের মৌলিক প্রশিক্ষণ নিয়েছেন অধিকাংশ আনসার সদস্য। অন্যান্য বাহিনীর সাথে কিভাবে কাজ করতে হবে, যেমন আমাদের সেনাবাহিনীর যারা সদস্য আছে
হ্যাঁ, পুলিশ বাহিনী যারা সবার সাথে কিভাবে কাজ করতে হবে অ্যাজ এ টিম ইন দ্য ভোট সেন্টার, ওইগুলোর এই মৌলিক প্রশিক্ষণে ওইগুলো আমরা করে ফেলছি। ইলেকশন তফসিল ঘোষণা হলে তখন আমরা রিফ্রেশার ট্রেনিং করব 2 দিনের বা 3 দিনের। ব্যবস্থাপনা ভোট কেন্দ্রে কিভাবে ঝুঁকি, কিভাবে শৃঙ্খলা বজায় রাখতে হবে, কিভাবে ভোট কেন্দ্রের পোলিং বুথের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কারা কিভাবে দাঁড়াবে, কোন লাইনে দাঁড়াবে, এগুলো সম্পর্কে সম্যক ধারণা তারা পেয়ে যাচ্ছে। আনসার ভিডিপি এশিয়ার সবচেয়ে বড় এই আধাসামরিক বাহিনীর সদস্যদের দক্ষতা উন্নয়নে নেওয়া পদক্ষেপের কথা চ্যানেল আইকে জানান সংস্থার মহাপরিচালক। আমাদের ট্রেনিং ফিলোসফি হচ্ছে মৌলিক প্রশিক্ষণ ডিফেন্সের সেটা দেওয়ার সাথে সাথে একই প্যাকেজে তাকে দক্ষতা উন্নয়নের একটা ট্রেনিং করাবো। আমরা দক্ষতা উন্নয়নটা আমাদের ট্রেনিং এর একটা পার্ট। ফ্রিল্যান্সিং এন্ড এআই ট্রেনিং দিয়ে দিচ্ছি। তো ওরা ট্রেনিং শেষে ওখানে দে ক্যান হ্যাভ देयर ওন কম্পিউটার সেন্টার, যেখান থেকে সে ফ্রিল্যান্সিং করবে। আনসার বাহিনীর নারী সদস্যরাও নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে জানান বাহিনীর প্রধান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, এমন আরপিও সংশোধনের সাথে একমত নয় বিএনপি, বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ মাসের মধ্যে বিএনপির 200 আসনে মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেয়া হবে বলেও জানান তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান। মইনুল হাসানের রিপোর্ট। শুক্রবার বিকেলে গুলশানের নিজ বাসায় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কথা বলেন আরপিও সংশোধন নিয়ে। এ সময় তিনি বলেন, যারা বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবে না, বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকেও মূল্যায়ন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে এক বা একাধিক প্রার্থী, কোনো প্রার্থীর ক্ষেত্রে, প্রতীকের ক্ষেত্রে একাধিক দলের যারা নির্বাচন করবেন তারা নির্ধারিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন। যখন কিছু সংখ্যক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করবেন, সেই ক্ষেত্রে বিধান উল্লেখ ছিল, হয় দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে অথবা জোটভুক্ত প্রতীকসমূহের মধ্যে সম্মত যে কোনো একটি প্রতীকে নির্বাচন করতে পারবে। এটা তফসিল ঘোষণার পর একটা নির্ধারিত মেয়াদ আছে, তার মধ্যে চিঠি দিতে হয় নির্বাচন কমিশনকে। তিনি বলেন, এনসিপির সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে, তবে জোট নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে। যুগপথের সঙ্গী, তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি, ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল, তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে। শেষ পর্যন্ত জোট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরও অপেক্ষা করতে হবে। তো এখানে আপনারা এনসিপির কথা বললেন, রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে, তবে জোটবদ্ধ হব কি হব না, তারা হবে কি হবে না, সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকেই বলে দেয়া যায় না। নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানান সালাউদ্দিন আহমদ। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামী 1971 ও 2024-কে ধারণ করেই রাজনীতি করছে দাবি করে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে সবাইকে নিয়েই আগামী বাংলাদেশ গঠনে কাজ করতে চায় জামায়াত। অতীত ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে জামায়াত আমিরের দেয়া বক্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। আক্তার হোসেনের রিপোর্ট। আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে 71 প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরে জামায়াত আমিরের দেওয়া বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। দলের নেতারা বলছেন, জামায়াতের গঠনতন্ত্র ও নিবন্ধন প্রক্রিয়ায় স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ বিষয়ে স্পষ্ট করা আছে। এরপরেও রাজনৈতিকভাবে ঘায়েল করতেই কেউ কেউ ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন। আমাদের গঠনতন্ত্রে বলা আছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই প্রিয় বাংলাদেশেই আমরা ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করার জন্য আমরা বদ্ধপরিকর। 47, 52, 71, 90, তারপরে 2024 সব কিছুকে আমরা ধারণ করি। আমাদের জন্মের অংশ
আমরা এখানে দিন কায়েম করব। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে জামায়াতের প্রতি বিরুদ্ধবাদীদের প্রচারণা শেষ হবে বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। জামায়াতের জনকল্যাণমূলক ও গণমুখী রাজনীতি এখন বাস্তবতা। আমাদের প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য এবং যেহেতু জনপ্রিয়তা তুঙ্গে উঠছে, জনগণ ভেঙে পড়ছে, সেটা যাতে সুন্দরভাবে না হয়, ব্যাহত হয়, সেগুলোর জন্য সেই অসুন্দরের পূজারীরা এখানে ঘোলা জল সৃষ্টি করছে। সেটা যাতে করতে না পারে পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় ওনারা আগেও বলেছেন, এখনও বলছেন, অপপ্রচার এবং সেই অপপ্রচারের যারা কলাকুশলী কুশীলব তারা যাতে ব্যর্থ হয় তারই উদ্যোগে তিনি এইটা হয়তো বলেছেন। বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে নিজেদের অবস্থান সুদৃঢ় করতেই এমন প্রসঙ্গের অবতারণা করেছে জামায়াত। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের কৃষি ও খাদ্য প্রযুক্তি খাতে উদ্ভাবনী ভূমিকার জন্য টপ অ্যাগ্রি ফুড পায়োনিয়ার 2025 পুরস্কার পেয়েছেন খ্যাতনামা কৃষি উদ্যোক্তা আব্দুল আউয়াল মিন্টু। যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস ময়েন্সে আয়োজিত বোরলগ ডায়ালগ সম্মেলনে এই পুরস্কার দেওয়া হয়। বিশ্বের কৃষি ও খাদ্য ব্যবস্থায় উদ্ভাবনী নেতৃত্বের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন প্রতি বছর টপ অ্যাগ্রি ফুড পায়োনিয়ার পুরস্কার দেয়। আব্দুল আউয়াল মিন্টু বাংলাদেশের কৃষি খাদ্য খাতের মানোন্নয়ন, প্রযুক্তি নির্ভর কৃষি সম্প্রসারণ এবং স্থানীয় কৃষি পণ্যের বাজার তৈরি এই 3 ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন বলে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আয়োজকরা জানিয়েছেন। অধীনস্থ এসআইকে পূর্ব পরিকল্পিতভাবে এসপি কার্যালয়ে ডেকে নিয়ে তার ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দের অভিযোগে গাইবান্ধার পুলিশ সুপার ও ওসির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বুধবার বিকেলে গাইবান্ধার সদর আদালতে ভুক্তভোগী এসআই মনিরুজ্জামানের স্ত্রী কাজলী খাতুন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় 3 জনের নাম উল্লেখ সহ আরও 2-3 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিজ্ঞ আমলি আদালত গাইবান্ধা সদরে মামলাটি দাখিল করেছেন যে এই আসামি 1 নম্বর 2 নম্বর আসামিগণ তার স্বামীকে 2 নম্বর আসামি পুলিশ সুপারের কার্যালয়ের ভিতরে জিম্মি করে রেখে তার স্বামীর ব্যক্তিগত মোবাইল এবং ল্যাপটপ থানা থেকে নিয়ে এসে অবৈধভাবে তারা আটক রাখে এবং তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি দেয়। তার প্রেক্ষিতে তারা সেটা চেষ্টা করেছেন উদ্ধারের জন্য, পারেন নাই। পরে আইনগত প্রক্রিয়ায় তারা এসেছেন। বাজারে শীতের সবজি উঠতে শুরু করেছে, তবে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সপ্তাহখানেক পর শীতের সবজির দাম কমবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। কিছুটা স্থিতিশীল রয়েছে চালের দাম। পরাগ আজিমের রিপোর্ট। বাজারে শীতের সবজির মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ, টমেটো সহ আরও কিছু সবজি। এর মধ্যে কিছু সবজি স্বল্প পরিমাণে সারা বছরই পাওয়া যায়, তবে দাম অনেক বেশি। এখন শীতের সবজি বাজারে আসতে থাকায় কিছুটা কমতে শুরু করেছে দাম। যেমন সিম ছিল গেছে সপ্তাহে 160 টাকা, এই সপ্তাহে ব্যস্ত আছে 100 টাকা, 120 টাকা। তারপর ফুলকপি গেছে সপ্তাহে আসলে 80 টাকা, 90 টাকা পিস। এই সপ্তাহে ব্যস্ত আছে আমরা 50 টাকা, 60 টাকা। গরমের সবজিগুলো ওটার দাম ঠিকই আছে আগের মতোই, শীতকালীন সবজিগুলোর দাম একটু হালকা কমে আসতে আছে। দাম তুলনামূলকভাবে তেমন কমেনি, আগের মতোই মনে হচ্ছে আমার কাছে। শিগগিরই শীতের সবজির দাম আরও কমবে মনে করেন ব্যবসায়ীরা। কারণ বাজার মানে শীতের সবজি আর গরমের সবজি অনেক সবজি আমদামি হয়েছে, মানে 2 সিজনের সবজি একত্র হয়েছে তো আমদামি হয়েছে, এজন্য মানে দাম কমছে। সবজির দাম আরও কমবে। বাজারে পেঁয়াজ, রসুন, ডাল, আদার দাম আগের মতোই। পেঁয়াজ আছে 80 টাকা কেজি, তারপর চায়না আদা যেটা এটা হলো 180 টাকা কেজি, চায়না রসুন যেটা বড়টা ওটা হলো 150 টাকা, আর আমাদের দেশিটা হলো 120 টাকা। আর মসুর ডাল হলো ইন্ডিয়ান যেটা বড়টা ওটা হলো 110 টাকা, আর আমাদের দেশীয় যেটা এটা হলো 150 টাকা। গত কোরবানির ঈদের পর থেকে চালের দাম বেড়ে যাওয়ায় চাল আমদানি শুরু করে সরকার। এরপর দাম না কমলেও স্থিতিশীল হয় চালের বাজার। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বন্ধ হয়ে গেলে আবারও বাড়বে চালের দাম। চালের দাম 1-2 টাকা করে বৃদ্ধি পাইতে আছে, সামনে আরও বাড়ার সম্ভাবনা আছে। ইন্ডিয়ান থেকে চাল এসি বন্ধ হবে 30 তারিখে, এরপর চালের দাম একটু বৃদ্ধি পাইতে আছে এখন। আর যদি ইন্ডিয়ান চাল আসা অব্যাহত থাকে চালের বাজার স্থিতিশীল থাকবে, আর না আসলে চালের দাম বাড়বে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শীত মৌসুমে নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে মনে করছেন তারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। এবারে নিয়ে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকছে।
আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির 2 সপ্তাহ পরেও গাজায় স্বাভাবিক হয়নি ত্রাণ সরবরাহ। খাদ্য সংকট এখনও ভয়াবহ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা। বিভিন্ন মানবাধিকার সংস্থা বলছে গাজায় ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ইসরায়েলি বাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা শহর। প্রাণ হারিয়েছে 70,000-এরও বেশি ফিলিস্তিনি। সবকিছু হারিয়ে ধ্বংসস্তূপে ফিরেও খাবারের জন্য লড়াই করতে হচ্ছে গাজাবাসীকে। পরিবারের সদস্যদের হারানো অনেক শিশুকে খাবারের জন্য থাকতে হচ্ছে দাতব্য সংস্থার কাছে। 2 বছর যুদ্ধের পর 10ই অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর নিজেদের ঘরে ফিরতে শুরু করে গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও গাজার খাদ্য সহায়তা পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে খাদ্য সরবরাহ কম হওয়ায় গাজার মানুষ প্রজন্মের পর প্রজন্মেও অপুষ্টিতে ভুগবে। জাতিসংঘ বলছে ক্রসিং বন্ধ এবং ত্রাণ সহায়তাকারীদের উপর ইসরায়েলি নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় গাজায় ত্রাণ সরবরাহ প্রতিনিয়ত কমছে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার নির্বাহী আদেশে প্রতিবন্ধী বেকারদের বিশেষ নিয়োগের ব্যবস্থা ও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো এবং স্বতন্ত্র কোটা পুনর্বহাল সহ 5 দফা দাবিতে 6ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা। শুক্রবার বিকেল 3:30টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। শাহবাগ জাদুঘরের সামনে পুলিশের বাধায় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন পুলিশ তাদের লাঠিপেটা করেছে। পুলিশের আঘাতে একজনকে হাসপাতালে নেয়ার দাবি করেন তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেও দীর্ঘদিন চাকরি না পাওয়ায় আন্দোলন করছেন তারা। আমরা 18 সাল থেকে বৈষম্যের শিকার। যে সরকারি আসে এই সরকারই আমাদের সাথে বৈষম্য করে। প্রশাসন প্রতিনিয়ত আমাদের উপর হামলা করে, লাঠিচার্জ করে। প্রতিনিয়তই 2 জন 1 জন করে হাসপাতালে ভর্তি। এখনো কিছুক্ষণ আগে ধস্তাধস্তিতে কিছু মানুষ আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে ভর্তি। এবং এই যে প্রশাসন আমাদের আন্দোলনের মাইকটা পর্যন্ত কেড়ে নিয়েছে। আজও পুলিশে আমাদের একইভাবে আক্রমণ করেছেন। এই মিডিয়াগুলো দেখেছে, এই সাংবাদিক ভাইরা দেখেছে, প্রমাণ সবখানে প্রমাণ রয়েছে। আমাদের 3 জন ভাই হাসপাতালে রয়েছে এবং আমাদের বোনেদের উপর হাত তুলেছে পুলিশদের। এত বড় সাহস কি করে হয়েছে যে পুলিশরা আমাদের প্রতিবন্ধী বোনদের উপর অত্যাচার করেছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাজ্যে বিখ্যাত বুকার প্রাইজ ফাউন্ডেশন প্রথমবারের মতো চিলড্রেন্স বুকার প্রাইজ দেওয়ার ঘোষণা দিয়েছে। 8 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য লেখা সেরা সমসাময়িক কথা সাহিত্যকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হবে। এটি লন্ডনের AKO ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত হবে। পুরস্কারের বিশেষত্ব হলো এর বিচারক প্যানেলে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুরাও থাকবে। এটি 2026 সালে চালু হবে এবং 2027 সাল থেকে প্রতি বছর দেয়া হবে। একে স্বাগত জানিয়েছেন অন্যান্য লেখক এবং সাবেক চিলড্রেন্স লরিয়েটরা। লেখক ডেম জ্যাকুলিন উইলসন এটাকে চমৎকার উদ্যোগ বলে অভিহিত করেছেন। এবারে কৃষি সংবাদ। বাগেরহাটের ফকিরহাটে বাড়ছে মাছের ঘেরের আইলে অসময়ের তরমুজ চাষ। এবার প্রথমবারের মতো অনেক কৃষক ঘেরের আইলে মাচা করে ঝুলন্ত পদ্ধতিতে বিভিন্ন জাত ও রঙের তরমুজ চাষ করছেন। কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মৌয়ালরা। নিঝুম দ্বীপ, কাজীর বাজার বন সহ প্রত্যন্ত অঞ্চলে চলছে প্রাকৃতিক মধু সংগ্রহ। সংশ্লিষ্টরা বলছেন মৌয়ালদের প্রশিক্ষণ দিলে জীববৈচিত্র্য যেমন রক্ষা পাবে সেই সাথে বাড়বে মধু আহরণ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
অবশেষে ভারতীয় পণ্যের উপর শুল্ক কমাচ্ছে যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে ট্যারিফ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি সম্পাদিত হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত 50% ট্যারিফ খুব শিগগিরই 15 থেকে 16% নামিয়ে আনা হবে। হোয়াইট হাউসে আয়োজিত দীপাবলি উদযাপনে ভারতীয় আমেরিকানদের এক সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। আলোচনার মূল বিষয় ছিল বাণিজ্য এবং রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানির পরিমাণ কমিয়ে আনা। অক্টোবরের শেষ দিকে মালয়েশিয়ায় আয়োজিত আসিয়ান শীর্ষ সম্মেলনের মঞ্চে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে দুই দেশের বাণিজ্য চুক্তির ঘোষণা দেয়া হতে পারে। অন্যদিকে ট্যারিফের হার কমিয়ে আনার সম্ভাবনায় ভারতের শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। ইতোমধ্যেই মুম্বাই শেয়ার বাজারের সূচক 800 পয়েন্ট বেড়ে সর্বকালীন রেকর্ডের দিকে। আবারও নিয়ে নিচ্ছি বিরতির পর্যা থাকছে। বাংলাদেশে আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, পর্বতশৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা দেখার আয়োজন করে এসএসসি প্ল্যাটফর্ম আমরা 88। এই উপলক্ষে দুদিনের মিলন মেলায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, নোয়াখালী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসএসসি 88 ব্যাচের 1000-এর বেশি বন্ধু যোগ দেন। আয়োজনে ছিল র্যালি, নাচ, গান, ঐতিহ্যবাহী গ্রামীণ ভুরিভোজ, সেলফি আড্ডা সহ নানান পরিবেশনা। মিলন মেলার নেতৃত্বে ছিলেন আমরা 88 প্যানেলের কর্ণধার মহসিন আজিম খান এবং প্যানেল অ্যাডমিন কাজী মুন্নি। নাট্যচক্রের সদস্য ও কাহিনী অডিও বুকের অন্যতম প্রতিষ্ঠাতা প্রান্তর হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। প্রান্তর হামিদ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হামিদ ও অভিনেত্রী নির্মাতা ফাল্গুনী হামিদের ছেলে এবং অভিনেত্রী তনিমা হামিদের ভাই। এবারে খেলার খবর। বাংলাদেশের হোম অফ ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ঘিরে লাল সবুজের ভক্তদের আছে হাজারো স্মৃতি, সাফল্যের উচ্ছ্বাস, ব্যর্থতার হতাশা। একসময় ফুটবলের জন্য নির্মিত এই মাঠটি 19 বছর ধরে আপন করেছে ক্রিকেটকে। 2011-র পূর্ব বিরোধের জেরে রাজধানীতে এনসিপির মতবিনিময় সভাস্থলের বাইরে 2 গ্রুপের সংঘর্ষ, আহত 2 কর্মী হাসপাতালে। জোটের প্রার্থীকেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে, এমন আরপিও সংশোধনে একমত নয় বিএনপি। নির্বাচন করলে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে মন্তব্য। গণতান্ত্রিক অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। বড় প্রতিবেশীদের ছায়ায় বাংলাদেশ মনোযোগ পায় না বললেন ঢাকায় মনোনীত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন। জামায়াতে ইসলামী 71 ও 24-কে ধারণ করেই রাজনীতি করছে দাবি। অতীত ভুলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনাকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। এবং গাইবান্ধায় এসআইকে হেনস্থার অভিযোগে এসপি ও ওসির বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তে আদালতের নির্দেশ। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।